নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, মাতৃত্ব এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটা দাম্পতির কাছে। কারণ এখানে বলছে মাতৃত্ব একটি দাম্পতির জীবনের এক নতুন যুগকে সূচনা করে, পরবর্তী জেনারেশনটাকে ক্রিয়েট করে, এবং তার সঙ্গে সঙ্গে এটা অবশ্যই মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু বলবো যে ঈশ্বরের দেওয়া দান বলতে পারেন। সকলেই মাতৃত্ব এই কথাটার মধ্যে অনেকেই কিন্তু পৌঁছাতে পারে না। কেন পারে না এবং তার জন্য কি আপনার বাস্তু সমস্যা আছে, সেগুলো নিয়ে আজকের আলোচনা অবশ্যই করব। কারণ একটা বিবাহিত মহিলা গর্ভাবস্থায় পরিবারের সকলের কাছে যেমন খুব প্রশংসনীয় হয়, আদরের হয়, এবং তার সঙ্গে সঙ্গে শুধু পরিবার তথা অনেক দূর দূরান্তের যারা রিলেটিভ আছে তারা, এবং তার সঙ্গে সঙ্গে তার বন্ধু বান্ধব সবার কাছে একটা প্রশংসনীয় পাত্রী হয়ে ওঠেন। তাহলে এটা হওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের বাস্তুর কিছু পরিবর্তন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই পরিবর্তন করা উচিত, এবং কিছু কিছু বাস্তু টিপস মেনে চলা উচিত। যাদের হয়তো সন্তান আসছে, অর্থাৎ বলবো যে যারা গর্ভাবস্থায় রয়েছেন এই মুহূর্তে, যে সকল মায়েরা, তাদের ক্ষেত্রেও কিছু বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখবেন প্রিম্যাচিউরড হয়ে যায়। অবশ্যই এগুলো প্রিম্যাচিউরের জন্য সেটা অগ্নিতত্ত্বের কানেকশান অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ আমরা বারবার বলি, একটা বাস্তুতে পঞ্চতত্ত্ব গুণে একটা বাস্তু কিন্তু তৈরি হয়। আপনি যে বাড়িটায় রয়েছেন সেই বাড়িটা পঞ্চতত্ত্ব গুণ সমৃদ্ধ যদি না হয়, তাহলে আপনার বাস্তুটার থেকে আপনি বা আপনার ওই বাড়ির থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। হয়তো বারংবার আপনার জায়গাটা ডিস্টার্ব জায়গা হচ্ছে, হয়তো আপনি জীবনে যেটা চেষ্টা করছেন হচ্ছে না। এই পঞ্চতত্ত্ব বা এই যে বিশেষ করে পঞ্চতত্ত্বর যে কানেকশানগুলো আপনার বাস্তুতে কোথা থেকে কিভাবে আসছে, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে যেটা বলবো, উত্তর পূর্ব আমরা প্রত্যেকে জানি যে এটা ঈশান কোণ, এবং এই সাইডটাতে অর্থাৎ এই উত্তর দিক থেকে উত্তর পূর্ব কর্নারটাকে যে কানেক্টেড হয়, সেটাকে বলা হয় অগ্নি, অর্থাৎ এখানে জলতত্ত্বের কানেকশান রয়েছে। তাহলে এইখানে জলতত্ত্বের কানেকশান, আর্থিক ওর সাইডেই অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব যে কর্নারটা রয়েছে সেখানে অগ্নিতত্ত্বের কানেকশান রয়েছে। তাহলে সেখান থেকে অগ্নির কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ এবং পশ্চিম যে কর্নারটা রয়েছে সেখানে বলা হচ্ছে মাটি, অর্থাৎ পিতৃতত্ত্বের কানেকশান রয়েছে। আর যেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কর্নারটা, সেখানে রয়েছে বায়ুতত্ত্বের কানেকশান। তাহলে এই চারটে তত্ত্ব যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে দেখবেন যে স্পেস, যেটা ওপরের দিকে আকাশ, তাহলে সেখানেও সেই আকাশ যে তত্ত্বটা আপনি কোথায় পাবেন, আপনার বাড়ির চারিদিকে যে মিডিল পজিশানটা হবে, সেই মিডিল পজিশানটা আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে কে, অর্থাৎ কেন্দ্র, যে কেন্দ্রটা হবে চারিদিক দিয়ে হিসাব করে যে কেন্দ্র জায়গা হবে, সেটা কিন্তু ওই আকাশ তত্ত্ব এখানে আপনাকে কন্ট্রোল করবে। সেই জন্য দেখবেন বিগত দিনের যে বাড়িগুলো রয়েছে তাদের মাঝখানের কোনো ছাদ দেওয়া নেই, ওপেন আছে, চারিদিকে বাড়ি ঘরগুলো করা আছে। তাহলে এই যে পাঁচটা তত্ত্বগুণে বিগত দিনে আমরা কিন্তু মেনে চলেছি, এবং এই শাস্ত্রটা আজকের না। বিগত দিনে রাজাদের যে সকল বাড়িগুলো আপনারা দেখতে পারবেন, এখনও বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গেলে বা কৃষ্ণনগর নদিয়াতেও আপনি যদি যান রাজবাড়িতে, তাহলেও দেখতে পারবেন যে এই মিডিল পজিশানটা কিন্তু ছাড়া আছে, যেটা আকাশ তত্ত্বের কিছু কানেকশান সেখানে আপনার বাড়ির বা আপনার গৃহে প্রবেশ করতে পারে। এই তত্ত্বগুণগুলো যদি সঠিকভাবে না আসে, তাহলে আপনি আপনার বাস্তুতে বসবাস করে সুখ শান্তি সমৃদ্ধিটা সঠিকভাবে পাবেন না। এবং এই জন্য আজকের যে আলোচনা থাকবে, যে গর্ভাবস্থার জন্য একটা গর্ভবতী মায়েদের জন্য কি করা উচিত, বা বাস্তুর কোন জায়গাটাতে তাকে বসবাস করলে তার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান সে সুন্দরভাবে পরবর্তী টাইমে সে তার জন্মগ্রহণ করবে, এবং পরবর্তীতে সুখে শান্তিতে বলুন বা ভালো স্বাস্থ্য নিয়ে থাকতে পারবে। তাহলে এখানে
বলা হচ্ছে যে প্রথমেই আমরা যদি বলি যে যে জলতত্ত্বর যে কানেকশান, আমরা বলি না যে একটা নির্দিষ্ট জায়গায় দেবতার স্থান রয়েছে আমার আপনার বাস্তু, যেটা হচ্ছে ঈশান কোণ, সেই নর্থ ইস্ট কর্নারটা, এখানে জলতত্ত্বের কানেকশান। একটা জাতক জাতিকার জেনে রাখুন, সন্তান হওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায়, অর্থাৎ সেখানে হাজব্যান্ড ওয়াইফের মিলনের ভীষণ প্রয়োজন, এবং সেই মিলন এর সময় কিন্তু সেখানে অগ্নির, অর্থাৎ আমরা বলি না যে অগ্নিতত্ত্বর কানেকশান লাগে, সেই অগ্নিতত্ত্ব অর্থাৎ অগ্নির কানেকশান না হলে কোনো জীব সৃষ্টি হতে পারে না, এটা সায়েন্স বলছে। অর্থাৎ টেম্পারেচার অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই সায়েন্সকে কাজে লাগিয়ে এখানে কিন্তু সেই সায়েন্স আমরা সব কিছুর মধ্যেই আমরা সায়েন্স পাই, খুঁজে পাবো। এবং সেই জন্য বলছে সেখানে যে উষ্ণতা বলুন, সেখানে যে অগ্নির যে তাপ বলুন, সেই তাপটা খুব গুরুত্বপূর্ণ। এবং একটা সন্তান সবে মাত্র তার গর্ভে এসছে, তার নির্দিষ্ট একটা ফার্স্ট টাইম, তাহলে সেক্ষেত্রে সেই জাতিকাকে বা সেই গর্ভবতী সেই মাকে অবশ্যই আপনারা নর্থ ইস্ট কর্নারে রাখবেন না। কেন রাখবেন না? কারণ সেখানে জলতত্ত্বের কানেকশান আছে, সেখানে জল সবসময়, জলের সঙ্গে অগ্নির সংযোগ হলে সেই অগ্নিটা নিভে যায়, এবং সেক্ষেত্রে ওই জায়গাতে রাখলে পরে দেখা যাচ্ছে যে কোনো কারণে সেখানে মিসক্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে, বা সেই সন্তানটা তার নির্দিষ্ট যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা না হতে পারে। তাহলে এটার একটা কারণ অবশ্যই রয়েছে, এবং সেটা নর্থ ইস্ট কর্নার বা নর্থের দিকে কোনো গর্ভবতী মহিলাদের প্রথমের দিকে রাখা উচিত না, মিনিমাম প্রথম 6 মাস। তার আমি একটা কারণ সেগুলো আমি আপনাকে ডিসকাস করলাম। এরপরে বলছে, আমি প্রথমেই বললাম যে অগ্নির সংযোগ প্রয়োজন বা টেম্পারেচারের প্রয়োজন হয় একটা সন্তান ধারণের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মেলামেশা অবশ্যই। এবং কোনো মহিলাকে বলছে গর্ভাবস্থায় যদি সাউথ ইস্ট কর্নার, যেটাকে বলা হয় অগ্নিকোণ, সেই কর্নারে থাকে, মানে সেই কর্নারে যদি রাখা যায়, তাহলে কি সমস্যা হতে পারে? তার টেম্পারেচারটা অবশ্যই ওখানে হিট থাকবে, অর্থাৎ টেম্পারেচারটা বাড়বে সবসময়, কারণ ওই জায়গায় ওই কর্নারটা সবসময় টেম্পারেচারের জায়গা। তাতে কি হবে? আপনার সন্তান বৃদ্ধি হতে থাকবে, এবং দেখবেন যে কোনো কোনো গর্ভবতী মায়েদের বলা হয় প্রিম্যাচিওর্ড হয়ে যায়, অর্থাৎ প্রিম্যাচিওর্ড বেবি হয়। সুতরাং ওই কর্নারটাও কিন্তু একটা মহিলার ক্ষেত্রে বা একটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বেশিক্ষণ থাকা বা সর্বসময় থাকা উচিত না। একটা লিমিটেড টাইম পর্যন্ত 24 ঘন্টার মধ্যে থাকলে পরে ভালো হবে। অর্থাৎ এই যে যখন সেখানে জলেরও যেমন প্রয়োজন হয়, সেখানে অগ্নিরও প্রয়োজন হয়, সেখানে বায়ুরও প্রয়োজন হয়, সেখানে মাটি তত্ত্বের কানেকশন প্রয়োজন, পৃথ্বী তত্ত্বের কানেকশন প্রয়োজন হয়, সেখানে আকাশ তত্ত্বও প্রয়োজন হয়। তাহলে আপনাকে আপনি যে রুমটাতে থাকবেন, একটা গর্ভবতী মায়েদের যে রুমটাতে থাকা প্রয়োজন, যাতে পঞ্চতত্ত্ব গুণ সঠিকভাবে পায়, সঠিকভাবে তার ব্যালেন্স থাকে, এই রকম জায়গায় রাখার জন্য কিন্তু শাস্ত্র, বিশেষ করে বাস্তুশাস্ত্র সেটাকে ইঙ্গিত করছে। এবং এখানে ইঙ্গিত করছে, বলছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন মায়েদের জন্য, অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই সিঁড়ির নিচে কোনোভাবে কোনো ওয়াশরুমে যেতে দেবেন না, সিঁড়ির নিচের কোনো ওয়াশরুমে তাকে প্রবেশ করাবেন না। তাতে আমরা বলি না যে আকাশতত্ত্বর যে কানেকশান, অর্থাৎ আমরা অনেক সময় দেখবেন যে উপরে কোনো বিম আছে, অর্থাৎ শুধু সিঁড়ি বলে না, দেখা যাচ্ছে উপরে একটা বিম আছে বা দুটো বিমের জয়েন্ট পয়েন্ট আছে, সেখানে অনেক সময় এক ওয়াশরুম করা থাকে। তাহলে সেই সব ওয়াশরুমে তাদেরকে প্রবেশ করা উচিত না। তাতে কি হবে? তাদের কিন্তু এই গর্ভাবস্থায় মায়েদের অর্থাৎ যে সন্তান গর্ভে এসছে, সেই সন্তানের কিন্তু প্রচুর রকমের সমস্যা তৈরি হতে পারে শারীরিক, কোনো কোনো সময় কোনো মিসক্যারেজ পর্যন্ত হয়ে যায়। তাহলে এগুলো পয়েন্ট, এগুলো অবশ্যই মেনে চলা উচিত। এবং বলছে গর্ভবতী মহিলাকে কখনোই অন্ধকার স্থানে রাখা উচিত না, কারণ সেখানে সবসময় ওর যেখানে থাকবে, কারণ সেই অবস্থায় তাকে অবশ্যই লাইট, মানে যতটা প্রয়োজন সেই লাইটের জায়গাতে রাখা উচিত। এমনকি রাত্রেও কিন্তু বলা হচ্ছে যে
কোনো লাইট জ্বালিয়ে রাখা উচিত। তাহলে এগুলো কিন্তু রয়েছে। এবং এছাড়াও বলছে যে গর্ভবতী মায়েদের আপনার যে রুমটাতে রাখবেন সেই রুমটাতে কখনো যুদ্ধের কোনো কিছু ছবি রাখবেন না। যুদ্ধের কোনো ছবি সেখানে রাখা একদম অনুচিত, বা কোনো ধরনের দেখা যাচ্ছে যে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এইরকম কোনো হতাশাজনক পরিস্থিতির কোনো সিনারি সেখানে রাখবেন না। তাতে তার মধ্যে তার নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে এবং যেটা সন্তানের ওপর ডিরেক্টলি প্রভাব বিস্তার করবে। সেই জন্য দেখবেন যে গর্ভবতী মায়েদেরকে সব সময় আনন্দে হাসি খুশিতে তাদের রাখা হয়। তাদের যে মনস্কামনা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেইটাগুলোকে সম্পূর্ণ করা তার সেই গৃহের প্রত্যেকটা মানুষের প্রয়োজন, এবং সেই মানুষগুলো করেও থাকে। কারণ তার সম্পূর্ণ এফেক্টটা ডিরেক্টলি তার সন্তানের ওপর প্রভাব বিস্তার করে। সেই জন্য কখনো কখনো তার ডিপ্রেশন, গর্ভাবস্থায় কোনো মহিলা বা কোনো মায়েরা যদি ডিপ্রেশনে ভোগেন তাহলে তার সন্তানও কিন্তু পরবর্তীতে ডিপ্রেশনের শিকার হতে পারে। এটা সায়েন্সই কিন্তু বলছে। এবং তার জন্মছকে আমরা দেখি না, আমরা জন্মছকে কোনো কোনো সময় দেখবেন চন্দ্র এবং শনি কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ চন্দ্রটা মনকে ইন্ডিকেশন করে আর শনি ডিপ্রেশনের কারক গ্রহ। সেই জন্য মনটা সবসময় ডিপ্রেশন, বিষণ্ণতায় সে একটা জাতক জাতিকা জন্মগ্রহণের পর থেকে দেখা গেলো একা একা থাকতে পছন্দ করে, নীরবে থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করে না। এগুলো তার অ্যাক্টিভিটি। তার কিন্তু তিনি সেই জাতক বা সেই জাতিকা যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন কিন্তু সেই জায়গাটার কোনো একটা এফেক্ট আসার কারণে হয়েছে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। বলছে হিংস্র কোনো জন্তু জানোয়ার বা কোনো নিষ্ঠুরতা, কোনো দেখা গেল যে নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে, এইরকম কোনো সিনারির সামনে বা এই ধরনের কোনো পিকচার বা এই ধরনের, এখন তো বর্তমানে কোনো রকম বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া চলে এসছে, এই ধরনের কোনো কিছু তার দেখা উচিত না, বা এই ধরনের কোনো কিছু তার লেখাও পড়া উচিত না। এই সময়টা সব সময় তাকে হাসি খুশি রাখা উচিত। এবং তার পোশাক পরিচ্ছদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ করা উচিত। কোনো ডিপ নীল রঙের পোশাক পরা উচিত না, ডিপ লাল রঙের পোশাক পরা উচিত না, আবার ডিপ অর্থাৎ যেটা কালো রঙের পোশাক তার পরা উচিত না। এগুলো কিন্তু শাস্ত্রীয় বিধান অনুযায়ী সেই সকল জাতিকা বা যারা গর্ভবতী মায়েরা যারা আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা সতর্কতার সঙ্গে করলে ভালো হবে। এবং আমরা দেখবেন অনেক সময় আমরা গৃহ সাজানোর জন্য বনসাই বা কাঁটাযুক্ত গাছ অত জানলার সাইডে বা ব্যালকনিতে আমরা রেখে দিই। তাহলে সেটাও কিন্তু যে গর্ভবতী যে মা যে রুমটাতে থাকবে তার আশেপাশে কিন্তু এগুলো রাখা উচিত না। তাতে কি হবে, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে এবং সেটা তার সন্তানের উপর এফেক্ট করবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী বলা হচ্ছে, জ্যোতিষশাস্ত্রের বা বাস্তুশাস্ত্রের যে নির্দিষ্ট কানেকশন রয়েছে সেগুলো মেনে চলা অবশ্যই উচিত। এবং আমরা তো এখন বর্তমানে যে যুগ আমাদের চলেছে, সায়েন্স অবশ্যই অনেক অগ্রগতিতে চলছে এবং আমরা একই জায়গায় থেকে সারা বিশ্বকে কিন্তু দেখতে পাচ্ছি। সেটা শুধুমাত্র আমরা বলবো যে এই ইন্টারনেটের জগৎ, ডিজিটাল যে জিনিসগুলো আমরা পাচ্ছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, এবং এটা সায়েন্সই বলছে, কারণ এখানে বলছে যে একজন গর্ভবতী মায়েকে অবশ্যই কোনো রশ্মির, দেখা গেলো খুব সূর্যের একটা রশ্মি তীক্ষ্ণভাবে আপনার রুমটাতে পড়ছে এবং আপনি ওই রুমের মধ্যে হয়তো আপনি রেস্ট নিচ্ছেন, সেটা একদম করা উচিত না। তাতে আপনার সন্তানের অনেক ক্ষতি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে আমাদের যত রকমের ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলো রাহু কানেক্টেড, এবং এই রাহু কানেক্টেড সব, যত সেটা মোবাইল হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে, আপনার টিভি হতে পারে, এর সঙ্গে রাহুর একটা কানেকশন রয়েছে। এবং এইগুলোও কিন্তু একটা রশ্মি কিন্তু তৈরি হয়, এবং আপনি মোবাইলটা যে আপনি ব্যবহার করছেন তার তরঙ্গ রয়েছে কিন্তু, এবং এই তরঙ্গ আমরা এর আগে প্রমাণিত হয়েছে যে দেখবেন যে যেখানে এই ধরনের টাওয়ার আছে এবং যেখান থেকে সাপ্লাইটা আসছে সেখানে কিন্তু কাছাকাছি
অনেক পাখি তারা আসছে না, বা অনেক ফলযুক্ত গাছ সেগুলো শুকিয়ে যাচ্ছে। এবং এর এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রেও রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আপনি গর্ভবতী, আপনার সন্তানটা সেই ভ্রূণ অবস্থায় আপনার গর্ভে রয়েছে, এবং তার ক্ষেত্রেও কিন্তু এই তরঙ্গটা ভীষণভাবে খারাপ প্রভাব পড়তে পারে। সেই জন্য বলা হচ্ছে যে এই সময়টা কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস বেশি ব্যবহার করবেন না। এবং এর সঙ্গে সঙ্গে টিভি, ফ্রিজ, ল্যাপটপ এবং সেলফোন, যেটা আপনার মোবাইল বললাম, এগুলোর থেকে যতটা পারবেন এড়িয়ে থাকার চেষ্টা করবেন। যদিও জানি যে একটা সময়কে অতিবাহিত করার জন্য, ভালো থাকার জন্য এখন বর্তমানে যে সেল ফোনগুলো রয়েছে বা স্মার্টফোন রয়েছে সেটা খুব গুরুত্ব, কিন্তু তার থেকেও কিন্তু আপনি যতটা পারবেন দূরে থাকলে পরে আপনার সন্তানটা ভালো থাকতে পারবে। না হলে তার মধ্যেও কিন্তু নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে। দেখবেন যে এখন যে জায়গাগুলো ধীরে 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 যাচ্ছে, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মধ্যে চাহিদা, সীমাহীন চাহিদা তৈরি হয়ে যাচ্ছে। এগুলো সবটা কিন্তু এই নেগেটিভ এনার্জি বা রাহুর প্রভাব দেয়। আমি এইগুলো নিয়ে বিস্তারিত যাচ্ছি না, তবু আমি যে বিষয়ের মধ্যে রয়েছে আজকে। এবং তাহলে কি করবেন, এটা প্রশ্ন হচ্ছে, তাহলে কোন জায়গায় থাকা উচিত একটা গর্ভবতী মায়েদের, কোথায় থাকলে, কতটা থাকলে ভালো হয়? অবশ্যই বলবো। দেখুন, বলছে যে একটি বিবাহিত দাম্পতির ক্ষেত্রে অবশ্যই তাকে সাউথ ইস্ট কর্নার, কারণ অনেক সময় সাউথ ইস্ট কর্নারে জলের তত্ত্ব, অর্থাৎ ওয়াশরুম বা সেপটিক ট্যাঙ্ক করেন, তাহলে সেই সকল বাড়ির দেখবেন সন্তান আসবে না। জেনারেশনটা ওখানেই ব্লক হয়ে যাচ্ছে, অর্থাৎ জেনারেশন তৈরিই হবে না, সন্তান আসবেই না। সেই জন্য সেক্ষেত্রেও কিন্তু ওই অগ্নিতত্ত্বের কর্নারটা অবশ্যই কোনোভাবে যেন জলের জায়গা করবেন না, তাতে কিন্তু আপনার সন্তানের পরবর্তী জেনারেশনের জায়গা ব্লক হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, অর্থাৎ দাম্পতিদের ক্ষেত্রে, বিশেষ করে যারা সন্তান নেবেন বলে মনস্থির করছেন, তাদের ক্ষেত্রে নর্থ ইস্ট কর্নারে শয়ন করা বা নর্থ ইস্ট কর্নারে বেডরুমে থাকা ভীষণ প্রয়োজন। কিন্তু সেটা সন্তান আসার পর যখনই আপনি জানতে পারলেন, আপনার সেই রুমটাকে অবশ্যই পরিত্যাগ করে পরবর্তীতে আপনার নর্থ, সাউথ এবং ওয়েস্ট কর্নারে চলে যেতে হবে। এবং যেটা পঞ্চতত্ত্ব গুণ সমৃদ্ধ আছে, অর্থাৎ ওয়েস্ট কর্নারে কেন যাতা বলা হচ্ছে নর্থ, সাউথ, ওয়েস্ট, কারণ সাউথ ওয়েস্টে হচ্ছে ওটা পিতৃতত্ত্ব। পৃথিবীতে, এই পৃথিবীতে আমরা সমস্ত তত্ত্বগুণ আমরা পাই, তা সেই পিতৃতত্ত্বতে গিয়ে অবস্থান করা উচিত। এবং অবশ্যই সব সময়ের জন্য না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেখানে থাকলে ভালো হবে সেই সন্তান। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে নর্থ ওয়েস্ট যে কর্নারটা, অর্থাৎ এই জলতত্ত্বের যে কর্নারটা, সেইখানে আপনি সকালের দিকে, মর্নিংয়ে ওখানে আপনি সময় কাটাতে পারেন প্রথম 2 ঘন্টা, তাহলে আপনার সন্তান আরও ভালো জায়গা, তার সুস্থতা থাকবে। এবং এরপরে বলছে যে অবশ্যই আপনি সন্তান ধারণ করেছেন, অর্থাৎ আপনি গর্ভবতী মা, আপনাকে কি করা উচিত? আপনি বিনোদনের কিছু দৃশ্যময় কিছু জিনিস দেখলেন ঠিকই, আপনার নির্দিষ্ট দূরবর্তী থেকে আপনি টিভি দেখছেন, তার একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে দেখবেন। এবং বিনোদনমূলক, যেটা কোনো রকমের মনকে নেগেটিভ এফেক্ট দেবে না, এইরকম কিছু দেখুন যেটা আপনার আনন্দ দেবে, আপনি আনন্দটা উপভোগ করতে পারবেন, এরকম কিছু জিনিস আপনি দেখুন, তাতে আপনার সন্তানটা ভালো জায়গায় থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আপনি ম্যাগাজিন পড়তে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি সব সময় কোনো পজিটিভ কথাবার্তা শোনার চেষ্টা করবেন। আপনার পজিটিভ কথাবার্তা শুনলে আপনার মনটা শান্ত থাকবে, মনটা ভালো থাকবে। আপনার মন ভালো থাকা মানে আপনার সন্তানটা কিন্তু ভালো থাকার কথা। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়টা সবুজ, হলুদ, সাদা ইত্যাদি যে হালকা যে রঙগুলো আছে, পেস্তা কালার বলুন, লাইট হলুদ বলুন, এই ধরনের কালারগুলো, বা একটু স্কাই ব্লু বলুন, এই ধরনের পোশাক পরিচ্ছদ, এবং সেটা উজ্জ্বলতম হতে হবে এবং লাইট কালার হতে হবে, তাতে আপনি ভালো থাকতে পারবেন। এবং এটাও সেটা বিশেষ করে দেখানো হচ্ছে। এবং এই যে সূর্যের রশ্মি,
আমি প্রথমেই বললাম যে মর্নিংয়ের দিকে আপনি যদি নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে ঈশান কোণ বলা হচ্ছে, সেখানে যখন সূর্য প্রথম উদিত হচ্ছে ওই কর্নার দিয়ে, এবং সেই উদিত হওয়ার 2 ঘন্টা, প্রথম 2 ঘন্টা যদি আপনি ওখানে থাকতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা আপনার সন্তান এবং আপনি দুজনেই খুব ভালো থাকতে পারবেন। বাড়িতে সর্বদা তাজা ফুল রাখবেন এবং টাটকা ফুল রাখুন এবং টাটকা ফল রাখুন। আপনি আপনার বেডরুমে আপনার নির্দিষ্ট জায়গায় যেখানে ফল রাখেন সেই ফলের জায়গায় টাটকা ফল রাখবেন, এবং সেখানে অবশ্যই কমলার কালারের ফল অবশ্যই রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে ফুলও রাখুন, একটা ফুল গাছ রাখুন যেখানে আপনার প্রত্যেক দিন ফুল হচ্ছে, আবার প্রত্যেক দিন চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের ফুল গাছ রাখুন। তাতেও কিন্তু আপনার অনেক গুণ ভালো জায়গা তৈরি হবে, এবং তাতে কি হবে, সুস্থ মাতৃত্বর জায়গা পাবেন। আপনার সন্তানটা সে কিন্তু পরবর্তীতে তার শরীরটাও ভালো থাকবে এবং সে আনন্দে হাসি খুশিতে সে ধীরে ধীরে বড় হবে। এবং এটাই মেনলি বলা, অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে বাস্তু কিন্তু একটা সন্তান আসার ক্ষেত্রে একটা পরিবারের খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন যে আমাদের এই বাস্তুর এই নেগেটিভ বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সেই নেগেটিভ জায়গার জন্যই কিন্তু অনেকের ক্ষেত্রে সন্তান সে আসেইনি। হয়তো সন্তান এসছে, বারংবার মিসক্যারেজ হচ্ছে। যেটা আমি বললাম যে হয়তো ওই অগ্নিকোণে আপনি সবসময় থাকেন, বা হয়তো আপনি ওই নর্থ ইস্ট কর্নার, যেটা ঈশান কোণে আপনি বেডরুম করে রেখেছেন। যাদের ঈশান কোণে বেডরুম করা আছে সেই সকল দম্পতিদের কিন্তু সন্তান আসে না। সুতরাং ওখানে টোটালটা জলতত্ত্বের কানেকশান, সুতরাং অগ্নিতত্ত্বের কোনো টাচ ওখানে না থাকার জন্য সন্তান ধারণই হয় না বা সন্তান আসতেই চাইছে না। এবং এই জন্যই আপনার এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মেনে আপনাদেরকে চললে ভালো হবে। আর বিগত দিনে বিশেষ করে বলবো যে আমার চেম্বারগুলো কয়েকটা জায়গা বলেই, যে আমার চেম্বারগুলো রয়েছে প্রত্যেক রবিবারের দিন। কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার পাবেন, এবং 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এবং কুপন সংগ্রহ করতে হয়। এবং এগুলো ডিটেলস জানার জন্য অবশ্যই বুকিং নাম্বারটাই ফোন করে নেবেন। বুকিং নাম্বারটা একটু বলে দিই, 9836410969, আরেকটা হচ্ছে 8335805241। এই 2টো বুকিং নাম্বার আপনারা নির্দিষ্ট সময় কিন্তু ওপেন থাকে, আপনারা ফোন করলে পরে আপনি এই ফোন নম্বরে আপনাকে সমস্ত গাইড করবে। আর প্রত্যেক রবিবার যেমন বললাম, সোমবারের দিন কিন্তু চেম্বার রয়েছে ব্যারাকপুরের চেম্বার। ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের কাছেই চেম্বারটা পেয়ে যাবেন ওখানে। আর ওই সোমবারে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বারে পাবেন। সুতরাং যারা আসবেন ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে আমার কিন্তু কালীঘাট রাসবিহারী এভিনিউতে লেক মলের ঠিক পিছনে চেম্বার, ওখানেও আপনাকে পেয়ে যাবেন। বুকিং নাম্বারে ফোন করবেন, নাম লেখাতে হবে আপনাকে। এবং প্রত্যেক বুধবার এবং শনিবার করে চেম্বার রয়েছে, বাইরের চেম্বার, কখনো বহরমপুরের চেম্বার, কখনো বর্ধমানের চেম্বার, কখনো মেচেদা চেম্বার, কখনো তারাপীঠের চেম্বার, এবং শিলিগুড়ির চেম্বারেও পাচ্ছেন। সুতরাং যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওই নিচে আমার ঠিক এই পোর্শনটাতে কিন্তু লেখা থাকে আমি কোন চেম্বারে কখন কোন দিন বাইরের চেম্বারে বসছি। বহরমপুরও রয়েছে, আপনি দেখে নিন। আর যারা যারা রয়েছেন তারা অবশ্যই নাম লিখিয়ে নেবেন। এবং তারপরে হচ্ছে বৃহস্পতিবারের দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, এবং শুক্রবার রয়েছে হাতিবাগানের চেম্বার, এবং খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে যেটা হচ্ছে হাওড়া চেম্বার। হাওড়াতেও পেয়ে যাবেন, প্রচুর মানুষ ফোন করছে। আমরা চেম্বারে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কখন কবে কোন সময়ে বসছি। তাই এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো আপনাদেরকে বললাম। তাছাড়াও কিন্তু তারাপীঠে বিভিন্ন ধরনের কাজ করা হয়। তারাপীঠ শ্মশান, মহাশ্মশানে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সেখানে সমাধান এর জন্য বিভিন্ন ক্রিয়া করা হয়। এছাড়াও আমার গৃহমন্দির তো রয়েছেই, সেখানেও কিন্তু অমাবস্যার তিথি এবং বিভিন্ন তিথি অনুযায়ী সেখানেও বিভিন্ন ধরনের কাজ করা হয়। কারণ বিগত দিনে বহু মানুষ আমার কাছে এসছে এবং তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী,
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিতেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক
উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তারপরেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহজ হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমার অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিকারে দেয়, গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে
এগুলো কি হয় বা কিছু, আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালো এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম। তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে এই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকল উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।